জ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রায় মানুষ গোটা পৃথিবীকে হাতের মুঠোয় আনতে সক্ষম হলেও মানবজাতির বৈজ্ঞানিক সক্ষমতা স্থবির হয়ে যায় প্রকৃতির দৃঢ় আচরণের কাছে। আধুনিক তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার কল্যাণে মানুষ হিমালয়ের সর্বোচ্চ চূড়া থেকে সাগর মহাসাগরের সীমাহীন জলরাশির তলদেশ দমিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ শেষে যখন মঙ্গল গ্রহে বসবাসের চিন্তায় দিশেহারা, ঠিক তখনও পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা ও উদ্ধারের সঠিক পদ্ধতি তৈরিতে পুরোপুরি সফল নয় বিজ্ঞানীরা। পৃথিবী তার নিজ কক্ষপথে নিজের খেয়ালই চলছে। বাংলাদেশ ও সংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকার আকৃতি ফানেলের মতো হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রকোপ বাংলাদেশের ভূখণ্ডের সমুদ্র তীরবর্তী জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ভোলাতে সবচেয়ে বেশি। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায়। ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক মানুষের। বাতিল হয়েছে বিমানের বিভিন্ন দেশের ফ্লাইট। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি, সহায়তা ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিভিন্ন দেশের সরকারি অফিসের ছুটি বাতিল করা হয়েছে। দক্ষিণ আটলান্টিক ও দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর ছাড়া বাকি সমগ্র গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র অঞ্চলে প্রায়ই ভয়ানক বায়ুমণ্ডলীয় দুর্যোগের সৃষ্টি হয়। এগুলোর মধ্যে কিছু কিছু ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ঘূর্ণিঝড় গঠিত জলোচ্ছ্বাসের সঙ্গে চন্দ্র সূর্যের আকর্ষণ যোগ হলে জলোচ্ছ্বাসের ভয়াবহতা আরও বেড়ে গিয়ে ধ্বংসাত্মক হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রুমাল ২৬শে মে ২০২৪ মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের মংলা বন্দর অন্যান্য উপকূল এলাকায় আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড় কর্পূর এলাকায় আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতি কী হয়েছে এ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে প্রকাশিত খবরের সংখ্যা নেহাতই নগণ্য। এ বিষয়ে ঘূর্ণিঝড়ের নামকরণ নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি। কিভাবে এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল হলো? ঘূর্ণিঝড়ের নামকরণ সম্বন্ধে অনেকেরই হয়তো ধারণা নেই। ২০০০ সালের আগে এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কোনো নাম দেওয়া হতো না। এরপর থেকে ঝড়ের নামকরণ শুরু হয়। ঘূর্ণিঝড়ের নাম দেওয়ার রীতি চালু করে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া সদস্য দেশগুলো। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অধীন জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র তীরবর্তী ১৩টি দেশের আবহাওয়াবিদদের সংস্থা অ্যাসকেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। নাম ঠিক করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন, কোনো গোষ্ঠী বা ধর্মীয় গোষ্ঠীকে আঘাত করে এমন কোনো নাম গৃহীত হবে না। একবার ব্যবহার করা নাম আর ব্যবহার করা যাবে না। প্রতিটি দেশ নাম প্রস্তাব করার সুযোগ পায়। ১৩টি দেশের কাছে আগাম পূর্বাভাস ও সতর্কবার্তা পাঠানো হয়। ঘূর্ণিঝড়কে চিহ্নিত করার জন্যই নামকরণ প্রথা চালু করা হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম গ্রহণ করা মানুষের পক্ষে মনে রাখা সহজ করে তোলে। এই নামের সাহায্যে গণমাধ্যম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গবেষণা বিজ্ঞানী ও সাধারণ মানুষরা যেন সহজেই একে চিনতে পারে, সেই উদ্দেশ্যেই এই নামকরণ। নামের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় এটি আলাদা ঘূর্ণিঝড়। এই ব্যাপারে সচেতনতা বাড়াতে, প্রস্তুতি নিতে, বিভ্রান্তি দূর করতে নাম কাজে লাগে। ঘূর্ণিঝড় আসলে কোনো অঞ্চলে সাইক্লোন সিস্টেম। বিশ্বের সব দেশেই গ্রীষ্মমণ্ডলীয় জ্বরের একইভাবে নামকরণের রীতি চালু রয়েছে। আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালি। নামটা দিয়েছে ওমান। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের আদর্শ নিয়ম অনুসারে এই নাম বেছে নেওয়ার সুযোগ পেয়েছে ওমান। আরব সাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলের ঘূর্ণিঝড় সতর্কতা এবং দুর্যোগ প্রমোশনের গুরুত্ব উপলব্ধি করে ডব্লিউএমও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কমিটি তৈরি হয় ১৯৭২ সালে। মোট ৮টি সদস্য দেশ নিয়ে তৈরি হয় পিটিসি। এই দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলঙ্কা, ওমান এবং থাইল্যান্ড। ২০০০ সালে ওমানের মাস্কটে অনুষ্ঠিত হয় পিটিসির ২৭তম অধিবেশন। পিটিসি বঙ্গোপসাগর এবং আরব সাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নাম ঠিক করতে রাজি হয়। ফানেলের প্রতিটি দেশ তাদের সুপারিশ পাঠানোর পর পিটিসি তার তালিকা তৈরি করে। তারপর ২০০৪ সালে এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে।